আজকে শুক্রবার বিকেল এখন 5টা। গতকাল আমি একটি পোস্ট দিয়েছিলাম যে আপনারা বহুবার বলেছিলেন একটি কিউএনএ ভিডিও করার জন্য। তো আমাদের চ্যানেলটিতে 1 মিলিয়ন সাবস্ক্রিপশন পূর্ণ হয়েছে, তাই ভাবলাম আজকে তাহলে করি। তো বেশি দেরি করব না। রামাকে আর মেহাকে পেয়েছি, ওর বাবা এখনও নেই, কারণ আমাদের এখানে আজকে শুক্রবারের এখন বিকেল, ওর বাবার এখন অফিস চলছে। আপনারা বহু মেসেজ করেছেন, প্রায় 1600 মেসেজ, 1600টি মেসেজ। তো আমি বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুরু করতে থাকি যাতে বেশি বেশি প্রশ্নের উত্তর দিতে পারি। এখানে পায়েল বিউটি বলেছে, দিদি তোমাদের ফিউচারে কি ভাবনা চিন্তা আছে? তোমরা কি সারা জীবনের জন্য আমেরিকাতেই থেকে যাবে নাকি ভবিষ্যতে তোমরা ভারতে আসবে? মেহাকে নিয়ে তোমাদের কি চিন্তা ভাবনা রয়েছে? মেহা কি ওখানে থেকেই পড়াশোনা করবে? আমার আর মেহার বাবার, আমাদের দুজনেরই ইচ্ছা আমরা ফিরে যাব চাকরি জীবনের পরে। কিন্তু মেহার আমার কথা আমরা এখনো ডিসাইড করতে পারিনি, কারণ ওরা যখন বড় হবে ওরা ওদের সিদ্ধান্ত নেবে। ছেলে মেয়েদের নিয়ে সেরকম কোনো আমাদের চিন্তা ভাবনা নেই, ওরা যেমন ভাবে ওদের নিজেদেরকে গড়ে তুলবে। দিনের শেষে একটা ভালো মানুষ হোক, ওটাই ইচ্ছা। মেহা, তুই এখান থেকে তোর হায়ার স্টাডি করতে চাস? হ্যাঁ, ওখান থেকে আমি ভিজিট করব, কিন্তু এখানে আমার ইচ্ছা হচ্ছে স্টাডি করতে। ও ইন্ডিয়া ভিজিট করবে, কিন্তু ওর ইচ্ছা এখান থেকেই ও পড়াশোনা করবে। শঙ্খ শুভ্র চৌধুরী জিজ্ঞাসা করছেন, মানিক কাকুর পড়াশোনা, উনি কোন স্ট্রিম নিয়ে পড়েছেন, ওনার কর্মজীবন এবং ব্যাঙ্গালোর থেকে কিভাবে ইউএসএতে এলেন সেই গল্প শুনতে চাই। এটা তো অনেক বড় একটা গল্প, মানে আমার সাথেই তোমার মানিক কাকুর বলতে গেলে প্রায় 20 বছরের একটা গল্প। তবু সংক্ষেপে বলতে এইটুকুই বলবো যে মানিক কাকুর এখনো পড়াশোনা শেষ হয়নি। রামা মেহার যেমন ছাত্রদশা চলছে, ছাত্র জীবন চলছে, তোমার মানিক কাকুর এখনো ছাত্র জীবন চলছে। ব্যাঙ্গালোর থেকে কিভাবে ইউএসএতে এলেন? ব্যাঙ্গালোরের একটি কোম্পানিতেও কাজ করতো যাদের হেড অফিস ছিল ইউএসএতে, তো তারাই ওকে এখানে নিয়ে আসে। লিভিং উইথ মিলি, মানিকবাবুর টোটাল এডুকেশন জার্নিটা খুব জানতে ইচ্ছা করে। মানিকবাবুর টোটাল এডুকেশন জার্নিটা বলতে মিলি কি বলি বলতো, এখনও তো এডুকেশন শেষ হয়নি। আর ছোটোবেলায় যেমন সবাই আমরা পড়াশোনা করতাম, ও হালি শহরের ওখানে একটি সরকারি স্কুল থেকে পড়াশোনা করে, তারপরে ইঞ্জিনিয়ারিং, তারপরে মাস্টার ডিগ্রি সমস্ত কিছু করতে থাকে। তারপর মাস্টার ডিগ্রি সমস্ত কিছু কমপ্লিট করে। তো আমি এই মুহূর্তে একটা কথা হয়তো বলতে পারবো যে যারা খুব আপনাদের জানার ইচ্ছা যে মানিক এখন কি পড়াশোনা করছে, আগে কি পড়াশোনা করেছে, চাকরি জীবনে কি করছে বা কি করার ইচ্ছা আছে। আমরা যেমন ফেসবুক করি, মানিক আমাকে বলে যে ওদের নাকি প্রফেশনাল লোকেদের ফেসবুকের নাম হচ্ছে লিঙ্কডইন, ওদের নাকি ওইটা ফেসবুক। যদি আপনারা কেউ চান তো মানিকের লিঙ্কডইন প্রোফাইলটা একবার ভিজিট করতে পারেন, ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। ওর পুরো নাম হচ্ছে মানিক গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্নটা হচ্ছে গিয়ে দ্য টাইনি টিউলিপ 951। সবাই অনেক কিছু জিজ্ঞাসা করেছেন, কিন্তু আমি একটা কথাই জানতে চাই, মানিক বাবু এত শান্ত কিভাবে? উনি কি রেগে যান না? মানিক বাবু সত্যিই রেগে যায় না? রেগে যায় বাবা? Not really, no. না। বাবা কি অ্যাংরি হয়? I think না, বাবা হয় না রাগী। মানিক বাবু এত শান্ত কিভাবে? উনি কি রেগে যান না? আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি, ঝগড়া, রাগারাগি নেই, দেখতে এত ভালো লাগে আপনাদের। আবার এটাও মনে হয় যে এরকমও সম্ভব। বেশিরভাগই তো দেখা যায় অশান্তি, চিৎকার, ঝামেলা লেগেই থাকে। দয়া করে যদি উত্তর দেন খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। রাগারাগি, ঝগড়া আমাদের বলতে গেলে টিউলিপ, দ্য টাইনি টিউলিপ, আমাদের ঝগড়াঝাটি তেমন হয় না। আমাদের যদি কোনো জিনিসে মতের অমিল হয়, আমরা দুজনের কাছ থেকে গোটাটা জানতে চাই কেন ওরকম ভাবছি, আমিও বলি যে কেন আমি এরকম ভাবছি। তো তারপরে কোনো সিদ্ধান্ত নিতে এলে আমরা দুটোকে মিলিয়ে যেটা বেস্ট হয় সেরকম নিই। তো আর চিৎকার চেঁচামেচি করলে ছেলে মেয়েদের ওপর সেটা খুব এফেক্ট পড়ে, যেহেতু আমরা বাইরে থাকি, বাচ্চাদের মা বাবা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই না। এখানে ওদের ঠাকুমা আছে, জেঠুরা আছে, বা দিদা আছে, মামা আছে, কেউ বাঁচানোর নেই। তো আমরা সবসময় চেষ্টা করি বাড়িটা যেন হাসি খুশির মধ্যে থাকে, এতে বাচ্চাদের গ্রোথ ভালো হয়, ওদের মানসিক বিকাশ ভালো হয়। তো ওই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নিই না যাতে আমরা দুজনে ঝগড়াঝাটিতে লেগে পড়বো আর কি। তারপরের প্রশ্নটাই চলে যায়। তারপরের প্রশ্নটা হচ্ছে রঞ্জুস গ্যালারি। ও একটা র্যাপিড ফায়ার মতো। আচ্ছা, পাহাড় না সমুদ্র? সমুদ্র। ঝাল না মিষ্টি? ঝাল। ইউটিউব না ফেসবুক? ইউটিউব। সিনেমা না ব্লগ? এই রে, এটা তো দুটোই দেখি, তবে ব্লগটা রোজ দেখি, সিনেমাটা সপ্তাহে একবার দেখি। কার না বাইক? বাইক। একটা কোয়েশ্চেন আছে, মানিক আঙ্কেল অ্যাজ এ হাজবেন্ড বেস্ট নাকি অ্যাজ এ বাবা? অ্যাজ এ হাজবেন্ড ও সত্যিই বেস্ট, কিন্তু অ্যাজ এ বাবা কেমন? ওর ছেলে মেয়েদেরই জিজ্ঞেস করি, বাবা কি বেস্ট না কিছু কিছু? Overall, বেশ ভালো, কিন্তু একটু brutally honest. yeah, and He is so honest it hurts. কিন্তু ভালো। আচ্ছা, মেহার, হ্যাঁ মা? and he used to be a college teacher. কলেজ টিচার? আচ্ছা, মেহার উত্তরগুলো তো আপনারা জানেনই, সবসময় একটু অন্যরকম হলো। মেহা বললো ও বেস্ট, কিন্তু সামটাইমস ও খুব ব্রুটালি অনেস্ট, মানে এমন সত্যি কথাও বলে দেয় যেটা মাঝে মাঝে মেহার মেনে নিতে একটু কষ্ট হয়। ও খুব ব্রুটালি অনেস্ট। তো
আর দ্বিতীয় হচ্ছে, আমরা তো সারাদিন আপনার ভিডিও দেখি, এমন কোনো ইউটিউবার আছে যাকে আপনি ফলো করেন এবং যার ভিডিও দেখতে ভালোবাসেন? আমি প্রচুর ব্লগ দেখি, জানো, আমি প্রচুর ব্লগ দেখি, আমার প্রচণ্ড ভালো লাগে। আমি যেহেতু একটা সংসারী মানুষ আর কি, বিভিন্ন রকমের সংসারের ব্লগ, বাচ্চা কাচ্চাদের ব্লগ, এই ধরনের ব্লগ দেখতে আমি খুব ভালোবাসি। তো এই মুহূর্তে আমি ধরুন 5 জনের নাম নিলাম, আর বাকি 5 জনের না নিলে তাদের হয়তো মনটা খারাপ হবে, বা আমি নিজের থেকেও ভাববো যে আমি জিনিসটা ঠিক করলাম না। তাই এই মুহূর্তে আমি নাম নিচ্ছি না। আমি ট্রাভেল ব্লগ, সংসারের ব্লগ, বাচ্চাদের ব্লগ, বহু ব্লগ দেখি, তো খুব ভালোবাসি। আচ্ছা, তারপরে বলছে কৃষণ করন্দি বলছে মানিক দাস স্কুল লাইফের আর প্রফেশনাল লাইফ পুরো জার্নিটা জানতে চাই দিদিভাই। মানিক দাস স্কুল লাইফ, প্রফেশনাল লাইফ বলতে তাহলে একদিন আপনাদের মানিক দাকে বসাবো, ও ওরটা সব থেকে ভালো বলবে, আমিও তো ওর মুখ থেকে শুনি। আপনাদের আমি কমেন্ট সেকশন দেখলাম প্রচুর মানিক দাকে নিয়ে প্রশ্ন, তো একদিন এমন সময় বসবো যেদিনকে ওর ছুটি থাকবে, ও নিজের মুখে সেইগুলো সব বলবে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে আমি অঙ্কনা। ও ও এটা একটা অভিযোগ আছে। আচ্ছা, আমি অঙ্কনা বলছে যে তুমি লাইভে আমার সব প্রশ্ন মিস করে গেছো মহুয়া, জানি না এই প্রশ্নগুলোর উত্তরও পাবো কিনা, তবু প্রশ্ন রাখার অনুমতি যখন দিয়েছো দুটো জিজ্ঞাসা করে রাখছি, যদি নজরে পড়ে সম্ভব হয় তাহলে উত্তর দিও নিশ্চয়ই। সব জীবনে কিছু অপ্রাপ্তি থাকে, এক জীবনে তো সব পাওয়া ঈশ্বর মঞ্জুর করেন না। তোমার আর মানিক ভাইয়ের জীবনে তেমন কোনো অপ্রাপ্তি, অপূর্ণতা, যন্ত্রণা বোধ আছে কি, যেটা এত কিছু পাওয়ার পরেও কখনো একান্তে কষ্ট দেয়? আছে, জানেন, সকলের জীবনেই তো কিছু না কিছু কষ্ট আছে, অপ্রাপ্তি আছে। ওর বাবার সব থেকে বড় কষ্টের জায়গা হচ্ছে ওর মায়ের তো যথেষ্ট বয়স হয়েছে, আপনারা জানেন, প্রায় 80 ছুঁতে যায় মা। এই বয়সে প্রত্যেকটা মা বাবারা তাদের কর্তব্য করেন, আমাদের বড় করে তোলেন, সমস্ত কিছু দিয়ে সব কিছু করে। এই বয়সটা মা বাবাদের আমাদের করার কথা। তো মা অত দূরে থাকেন, যদিও আমাদের মেজদা থাকে, আমরাও আমরা সমস্ত দিকটা চেষ্টা করি দেখাশোনা করার, কিন্তু তাকে কাছে পাওয়া, তাকে সাথে রাখা, তার দেখাশোনা করা, এগুলোর বাবা করতে পারে না। তো এইটা ওর বাবাকে ভীষণ কষ্ট দেয়। আর যদি আমার কথা বলেন, আমারও সেই তাই, একটি ছেলে বা মেয়ে দুজনেই তো সন্তান হয়। আমিও চাই আমার মা বাবা যদি আমার কাছে থাকতো আমি পূর্ণ হতাম। তো এই অপূর্ণতাটা আমাদের দুজনের জীবনেই মারাত্মক রকমভাবে আর কি দুজনকে কষ্ট দেয়। তো হ্যাঁ, এটা আমাদের দুজনকে ভারী কষ্ট দেয়। মানিক ভাইয়ের যতটা আমরা তোমার ভিডিওতে দেখি, তার সবটাই কি জন্মসূত্রে ঈশ্বর প্রদত্ত, নাকি খানিকটা সেলফ গ্রুমিং? একটা মানুষ এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? ঈশ্বর তো 100% নিখুঁত করে গড়েন না কাউকে, তাহলে মানিক ভাইয়ের ঘাটতি আছে কি? থাকলে সেটা কতটা? উত্তরটা ভাইয়ের মুখেই শুনতে চাই, যদি দুটো উত্তর পাই তাহলে খুব ভালো লাগবে। অনেক ভালোবাসা তোমাদের 4 জনকে। ওর বাবা তো অফিস করছে এখন। মানিককে আপনারা যতটা দেখেন পারফেক্ট কিনা আমি বলবো না, তবে অত্যন্ত একটা ভালো মানুষ। সেলফ গ্রুমিং তো আছেই। ও খুব পজিটিভ জিনিসপত্র পড়ে দেখি, পজিটিভ জিনিসপত্র নিয়ে আলোচনা করে, আর সেইগুলোকে নিজের জীবনেও আনার চেষ্টা করে, এটাকে সেলফ গ্রুমিংই বলবো। আর কিছু খুঁত বলতে কি, খুব প্রচণ্ড ভুলে যায়, জানেন ওর বাবা। মানে অফিসের কাজগুলো খুব পুঙ্খানুপুঙ্খ মনে থাকে, তা বাদ দিয়ে সংসারের প্রতিটা জিনিস ভুলো, কোথায় চাবি রাখছে, কোথায় মানি ব্যাগ রাখছে। মানে আমরা একটা সেই সিআইডি বলে সিরিয়াল হতো, জানেন, এসিপি বর্ধমান যিনি ছিলেন উনি বলতেন ঢুন্ডো অভিজিৎ ঢুন্ডো। তো আমরা হচ্ছে 3 জন বাড়ির অভিজিৎ, আর আমাদের বাড়ির এসিপি হচ্ছে ওর বাবা। সব সময় হারিয়ে ফেলে আর আমরা অভিজিতের মতো খুঁজতে থাকি। তো এইটি একটি খুঁত, ওর ভুলে যাওয়ার চোটে আমরা অস্থির। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে সুজিত কুমার ঘোষ, আবার একটি র্যাপিড ফায়ার। আপনি কবে ক্যালিফোর্নিয়াতে আসেন? আমরা 2016-তে আসি। বিরিয়ানি না পিৎজা? বিরিয়ানি। আপনার এজ কত? এই রে আচ্ছা, এইটা স্কিপ করে গেলাম। মেহা কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। ইন্ডিয়া কবে আসেন? আমরা সাধারণত গরমের ছুটিতে আসি, ওই সময়টা অনেকটা ছুটি পাওয়া যায় বাচ্চাদের, তো ওই সময়টাই মনে হয় যে স্কুল কামাই হয় না, পড়াশোনা কামাই হয় না, সেই সময়তেই আসি। এবার স্নিগ্ধা দিয়ে বলছে মানিক আঙ্কেলের পড়া শ্রেষ্ঠ কয়েকটি বইয়ের নাম ও ওনার পড়া এমন কোনো চরিত্র যা ওনার জীবনে গভীর দাগ কেটেছে। একদিন অবশ্যই আপনাদের মানিক দাকে বসাবো, আর এই সমস্ত প্রশ্নের উত্তর ও নিজের মুখে দেবে। আচ্ছা, বেতন সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন এসছে। আপনারা হয়তো আমার সঙ্গে একমত এই ব্যাপারে, যে বেতন নিয়ে কোনো সেভাবে উত্তর দেওয়াটা ঠিক নয়, ঠিক দেখায় না। বিশেষ করে ওর বাবারটা তো একদমই নয়। যতই ও আমার স্বামী হোক না কেন, ওটা ওর বড় একান্ত জিনিস, সেটা সোশ্যাল মিডিয়ায় আমি কখনোই এক্সপোজ করতে পারি না। যদি কোনোদিনও সেরকম জায়গা আসে, হয়তো আমারটা করলে আমি করতে পারি, সেটা অন্যরকমভাবে, কিন্তু ওরটা করার অধিকার আমার নেই। আচ্ছা, এবার পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন হচ্ছে পৌলমী বেরা, মেহা ছোটবেলা দেখে নিজের ছোটবেলার ঠিক কতটা পরিবর্তন দেখতে পাচ্ছ? অনেক পরিবর্তন, জানো,
খুব ধৈর্য সহকারে এখানে বাচ্চাদের বড় করতে হয়। মার ধর এই জিনিসগুলো থেকে যতটা দূরে থাকা যায় তত ভালো। আর বাচ্চাদের যতটা সম্ভব মানে আগলে রাখা, তাদেরকে শোনা, তাদের সারাদিন স্কুলে কি হলো, খাওয়াতে খাওয়াতে বাচ্চাদের যে তোমার স্কুলে আজকে কি হলো, মানে স্কুলটাই তো একমাত্র জায়গা যেখানে ওরা বেশিরভাগ সময়টা এক্সপোজ হয়, যদিও খুবই নিরাপদ, তবু বিভিন্ন মানুষজনের সঙ্গে ওরা ওখানে ডিল করতে থাকে। আমাদের থেকে অনেকটাই আলাদা, জানেন। আমরা যেমন ছোটোবেলায় ছুটি টুটি হলে মাসির বাড়ি যেতাম, দেশের বাড়ি যেতাম, ওদের ওইসব কিছু থাকে না। ওইগুলো খুব মাথায় রাখতে হয় যে ওদের যখন কোনো ভ্যাকেশান পড়ে, যতই কাজ থাকুক না কেন, ওদেরকে কোথাও নিয়ে একটু বেড়াতে হয়। তারপর ওরা কী ধরনের জিনিসপত্রগুলো চাইছে, যেমন এখন রামা মেহার চাহিদাটা অন্যরকম হয়ে গেছে। এই বিভিন্ন রকম ফুড চ্যালেঞ্জ করব, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করব, প্র্যাঙ্ক করব, সবসময় হয়তো ভালো লাগে না, কিন্তু এখানে একজন মাকে শুধু মায়ের দায়িত্ব পালন করলে হয় না, অনেক রকমের দায়িত্ব পালন করতে হয় আর কি। আমার বাচ্চাদের যেহেতু ভালো থাকার উৎস শুধু ওর মা আর বাবা এখানে, তো বহু জিনিস ইচ্ছা না দিলেও, শরীর না দিলেও আপনাকে করতে হবে এখানে। ওই দিকটা খুব মাথায় রাখতে হয়। আরও হয়তো কিছু আছে, তা ভেবে তোমাকে পরে বলবো আবার। আচ্ছা, পরের প্রশ্নটা যাই। পরের প্রশ্নটা হচ্ছে দালানি হালদার করেছেন। আমি সেই প্রথম থেকে আপনার ভিডিও দেখে আসছি, তাই আমার প্রথম প্রশ্ন, আপনি বৃষ্টি পড়ার কথা অনেকবার বলেছেন কিন্তু বিদ্যুৎ চমকানোর কথা কখনো বলেননি, তাহলে কি ওখানে বিদ্যুৎ চমকায় না? আমি ধরো এখানে 9-10 বছর আছি, 9-10 বছরে হয়তো 2-3 বার বিদ্যুৎ চমকানোর আর কি শব্দ শুনেছি। বিদ্যুৎ এখানে খুব একটা চমকায় না। আপনি বাজার করতে গেলে আমরা অনেক রকম জিনিস দেখতে পাই, কিন্তু কখনো নকুলদানা বা বাতাসার কথা আপনি বলেননি, তাহলে ওখানে কি পাওয়া যায় না? পাওয়া যায়। ইন্ডিয়ান বাজারে একটা ছোট মতো বক্স রাখা থাকে যেখানে নকুলদানা বাতাসা পাওয়া যায়। আমরাও আগে ঠাকুরের জন্য নকুলদানা আনতাম, কিন্তু রামা এত নকুলদানা খেত, তারপর তো বাচ্চাদের একটা সমস্যা জানেনি নকুলদানা বেশি খেলে কি হয়। আমরা তখন নকুলদানা থেকে সরে এসে এখন বাদামে চলে এসেছি, যে বাচ্চারা যদি বাদামও খায় তাহলে ওটা ওদের শরীরে ভালো কাজে লাগবে। আমার এই ছোট্ট মনের ছোট্ট দুটি কোয়েশ্চেন যদি উত্তর দেন খুব ভালো লাগবে। আর সবশেষে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, তুমিও খুব ভালো থেকো। পরের প্রশ্নতে এবার যাই। পরের প্রশ্ন করেছে অঙ্কিতা দেবনাথ, রামা ও মেহাকে কি বিদেশেই বিয়ে করাবেন নাকি দেশে? কোথায় বিয়ে করবি? I don't know. ওরা এখনো জানে না। রামা, তুমি তুমি কোথায় বিয়ে করবে? আমেরিকান গার্ল করবে না ইন্ডিয়ান গার্ল? Oh, আচ্ছা ঠিক আছে, বস। জানি এটা অনেক পরের চিন্তা ভাবনা, ঠিক কথা। মানিকদার বইয়ের কালেকশন দেখতে চাই, অবশ্যই দেখাবো। ওটা প্রচুর ওর বই, একটা হয়তো এপিসোডই হয়ে যাবে আমার। আর ওটা ওর খুব আবার মনের কাছাকাছি, তো তাড়াহুড়ো করলে চলবে না, তো একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাবো। তোমরা কি সারা জীবন আমেরিকায় থাকবে নাকি দেশে আসারও চিন্তা ভাবনা আছে? দেশে ফেরার চিন্তা ভাবনা আছে। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আমি ত্রিপুরা থেকে কমেন্ট করলাম, যদি ভালো লাগে তাহলে কমেন্টটা পড়বেন। তোমরা চারজনই খুব ভালো থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। লাভ ফ্রম ত্রিপুরা। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা, তুমিও খুব ভালো থেকো। আচ্ছা, প্রিয়াঙ্কা জানা বলছে, দিদি তুমি কেন পুলিশে নিজের কেরিয়ারটা করলে না? পুলিশে যাওয়ার ভারী ইচ্ছা ছিল, নিজের কেরিয়ারটাকে ওইভাবেই বানাচ্ছিলাম যাতে আমি পুলিশে জয়েন করতে পারি, কিন্তু সেই সময়তেই তোমাদের মানিক কাকুর সম্বন্ধটি আসে। তো একটা মেয়ের একটা ভালো কেরিয়ার তৈরি করাটাও যেমন ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেরকম জীবনে একজন সঠিক জীবন সঙ্গী পাওয়াটাও বড় গুরুত্বের জিনিস। তো আমি ওকে পছন্দ করেছিলাম, তো এবং তার জন্য আমার বিন্দুমাত্র খেদও নেই। বড় হয়ে মেহা আর রামা কি হতে চায়? মেহু, তুই বড় হয়ে কি হতে চাস? আমি কি স্পেসিফিক বলবো? বলো। Cardiologist, basically with cardiac pediatrician. আচ্ছা, ও বাচ্চাদের, ছোট বাচ্চাদের যাদের হার্টের প্রবলেম হয়, সেই ছোট বাচ্চাদের হার্টের ডাক্তার হতে চায়। রামা, তুমি কি হতে চাও মামা? I know, I want to be. What do you want to be when you grow up? I want to be a scientist. ও সায়েন্টিস্ট হতে চায়। ও প্রত্যেক 5 মিনিট ছাড়া ছাড়া চেঞ্জ করে, একটু পরেই হয়তো বলবে Or আমি বেশি। police. আর পুলিশ, আর আরেকটা অপশন বলো। Maybe I'm going to science for police. আচ্ছা, সায়েন্টিস্ট পুলিশ হবে ও। আচ্ছা And I want to have 2 jobs because you used to have a lot of jobs. আচ্ছা, ওর কিন্তু দুটো চাকরি থাকবে, ও সায়েন্টিস্টও হবে, ও পুলিশও হবে। এবার পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন করেছেন প্রীতম জি_হবি। কি আর প্রশ্ন করব বলুন না, আপনার দৈনন্দিন ব্লগের মাধ্যমে অনেক না করা প্রশ্নের উত্তর পেয়ে যাই। তবুও আমার দুটি প্রশ্ন রইল, জানি না এত প্রশ্নের মাঝে আমার এই প্রশ্নটি আপনার দৃষ্টিগোচর হবে কিনা। আমেরিকা স্টুডেন্ট ভিসা কেমন, মানে স্টুডেন্ট ভিসা সম্পর্কে আপনার কিছু জানা থাকলে জানাবেন, এবং আমেরিকায় আর্ট, পেন্টিং, ডিজাইনের চাহিদা কেমন, এই বিষয়ে নিয়ে স্টাডি বা জব করার জন্য কেমন কি ব্যবস্থা আছে। আর আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রীতম, আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে আমার খুব বেশি আসলে নলেজ নেই, তবু আমি এটাই বলতে পারি দেশ থেকে বহু স্টুডেন্ট এখানে পড়তে আসেন, স্কলারশিপ নিয়ে আসে। তবে আমেরিকা হায়ার এডুকেশন ভীষণ কস্টলি হয়, তবু ছেলেমেয়েরা স্কলারশিপ পেলে যেটা অনেকটাই আর কি সেই ভারটা লাঘব হয়।
তবে এই যে আপনি বলেছেন আর্ট পেন্টিং ডিজাইনের চাহিদা কেমন, ভীষণ চাহিদা, এখানে শিল্পীর কদর আছে। হ্যাঁ, এবার পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন হচ্ছে মানিশ রয়, উনি বলছেন মাঝে মধ্যেই মনের মধ্যে অনেক প্রশ্ন উকি দেয়, তবে এই মুহূর্তে যে প্রশ্নটি করতে ইচ্ছা হচ্ছে তা হলো আমার মতে আপনার সাফল্যের মূল চাবিকাঠি আপনার কথা। অসংখ্য ধন্যবাদ। প্রতিটি ভিডিওর নেপথ্যে যে ভয়েস ওভারটি থাকে ওটা কি আপনি ভয়েস ওভার দেওয়ার আগে লিখে নেন? এক একটি ভিডিওর নেপথ্যে যে বিপুল কর্মকাণ্ড থাকে তা জানার খুব ইচ্ছে। না ভাই, লেখার সময় পাই না। সারাদিন এখানে তো জানোই যেখানে সমস্ত কাজকর্ম নিজে করতে হয়, সাথে দুটি বাচ্চা, তাদের সমস্ত দায়িত্ব আমার থাকে, তো না লেখালেখি কিছু নয়। তবে এই ফোনটি যখন আমি ধরে ভয়েস ওভারটি দিই তখন আমি আমার চোখের সামনে যেন মনে হয় লক্ষ লক্ষ মানুষ বসে আছে, আমি তাদের সঙ্গে গল্প করছি। তো গল্প করার মতো করে আমি যখন কথা বলতে থাকি আমি মনে হয় তখন থামতে পারি না। অনেক সময় এমন হয় আমার 12-15 মিনিটে ব্লগ শেষ হয়ে যাচ্ছে, আমার কথা শেষ হচ্ছে না। ওটা আমার এতটাই ভালো লাগা জায়গা, ওটা আমার এতটুকু ক্লান্তি হয় না। তবে হ্যাঁ, একটু একটু ব্লগ করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু কষ্টটা গায়ে লাগে না। ব্লগটা আমি খুব ভালোবেসে করি। আচ্ছা, অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিউএনএ ভিডিওতে আমি চেষ্টা করছি একটু প্রশ্নগুলো পড়ে নেওয়ার, তাই আপনাদের শুভেচ্ছা বার্তাগুলো আমি এখন এখানে পড়ছি না, তবে হয়ে যাওয়ার পরে আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। পিয়ালিও আবার একটা র্যাপিড ফায়ার দিয়েছে, বলছে দিদি তোমার ফেভারিট মুভি কি? আমার ফেভারিট মুভি হচ্ছে ভুলভুলাইয়া। আমার ভীষণ ভালো লাগে ওই সিনেমাটা দেখতে, দেখলেই মনটা খুশি হয়ে যায়। তোমার প্রিয় গান কি বাংলা আর হিন্দির মধ্যে? আমি প্রচুর গান শুনি জানো। আমার হিন্দির মধ্যে আমি যেমন প্রত্যেক দিন একটা গানই শুনি, ওটা আমার খুব ভালো লাগে, সেই লাভ পার আয়ে গীত তুমারে বান্দিস ব্যান্ডিটসে যে গানটা আছে ওইটা খুব পছন্দের। আর বাংলায় তো অজস্র গান, কাকে বলি আর কাকে ছাড়ি, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, ওটা আমার ভারী পছন্দের গান। হ্যাঁ হ্যাঁ, তারপরে তুই চিরদিন তোর জানলা খুলে রাখিস, ওটা প্রচুর প্রচুর গান শুনি গো, মানে তার এত লম্বা লিস্ট, কোনো এক সময় তাহলে বলবো। তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার ফুচকা। আমি ফুচকা দেখলে খাসির মাংস ছেড়েও ফুচকাতে চলে আসতে পারবো। তোমার প্রিয় কালার? আমার প্রিয় রং সাদা। আমি সাদা দেখলে আর অন্য কোনো রঙের দিকে যেতে পারি না, আমার সাদা প্রচন্ড ভালো লাগে। আমি রোজ তোমার ভিডিও দেখি, তোমাদের খুব ভালো লাগে, বিশেষ করে রামা মেহাকে। Thank you. ভালো থেকো, এইভাবে এগিয়ে যাও, তোমাদের পাশে আছি। অসংখ্য ধন্যবাদ। এবার পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন পূজা কুন্ডুর, মহুয়াদি তোমার থেকে আমরা অনেক কিছুই জানতে পারি, আরো অনেক কিছু জানবো ভবিষ্যতে। তবে এই মুহূর্তে আমার একটাই প্রশ্ন মাথায় ঘুরছে যে আমরা কবে মেহুকে চুল বাঁধা অবস্থায় দেখব? ব্যাস, মেহা একদম চুল বাঁধতে পছন্দ করে না। এটা শুধু মেহা নয়, জানেন এদেশে কোনো মেয়েকে আপনি দেখবেন না যে চুল বেঁধে তারা ঘুরছে। আমরা যদি যখন হসপিটালে যাই, আমাদের ধরুন প্রথমে তো রিসেপশনে যাই, রিসেপশনিস্ট যিনি থাকেন চুল খোলা, যিনি ডক্টর থাকেন চুল খোলা, যিনি নার্স থাকেন, নার্স অবশ্য চুলটা বেঁধে থাকেন, রাইট? একমাত্র শুধু নার্সকে দেখি এখানে চুল বেঁধে থাকেন। আপনি স্কুলে যাবেন, যিনি দিদিমণি থাকেন ওনার চুল খোলা। সকলের চুল খোলা, মেয়েদের চুল বাঁধা খুব কম জনকে দেখা যায়। আর এই যে ধরুন মিডিল স্কুলে যারা যেরকম যায়, বা হাই স্কুলে, বা ধরুন যারা কলেজে, তারা চুল নিয়ে তারা এতটাই অবসেসড, মানে বাঁধা মানে তার স্টাইলটা পুরো মাঠে মারা গেল। চুল সবসময় খোলা থাকবে, বাতাসে উঠবে, ওটাই হচ্ছে ওদের মানে ফ্যাশন বলুন স্টাইল বলুন তার একটা বড় পার্ট। তো ওদেরকে চুল বাঁধতে বলাটা মা বাবাদের একটা ক্রাইম করে ফেলার মতো, তাই তো? তো না, মেহু চুল বাঁধবে না, মেহুর মা টুকটাক বাঁধবে। পরের প্রশ্নটি হচ্ছে পাপিয়ার ঘর কন্যা, দিদি ভাই আমার কটা প্রশ্ন ছিল। আপনি কি প্রথমে ফেসবুক পেজ খুলেছিলেন নাকি ইউটিউব? আপনি কোন ফোন দিয়ে ভিডিও করেন এবং কোন অ্যাপ দিয়ে এডিট করেন? বিদেশে গেলে ওখানকার ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, আর দেশেও অ্যাকাউন্ট রাখা যায়, একটু জানাবেন। আমি প্রথমে ফেসবুক খুলেছিলাম, তার 1-2 দিন পরে ইউটিউব, মানে একসাথেই অলমোস্ট বলা যায়। আপনি কোন ফোন দিয়ে ভিডিও করেন? আমি আমার আইফোন দিয়ে ভিডিও করি। কোন অ্যাপে এডিট করেন? আমি আইমুভি দিয়ে এডিট করি। বিদেশে গেলে ওখানকার ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, আর দেশেও অ্যাকাউন্ট রাখা যায়। দেশে তো অ্যাকাউন্ট রাখা যায়, আমাদের দেশেও অ্যাকাউন্ট আছে, এখানেও অ্যাকাউন্ট আছে, তো কোনো অসুবিধা হয় না তাতে। আচ্ছা, এবার পরের প্রশ্নটা হচ্ছে কিচেন টেলস। দিদি তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি গত বছর আমার ইউটিউব চ্যানেল শুরু করেছি। আমার চ্যানেলটি একটি কুকিং চ্যানেল। ইউটিউবে গ্রো করার জন্য কিছু টিপস দাও, যারা আমার মতো নতুন ইউটিউবার, যাদের এখনো 1 বছর পূরণ হয়নি, তাদের জন্য খুব উপকার হবে। আর তোমরা খুব ভালো থেকো, তোমার চ্যানেল আরও এগিয়ে যাক, শুভকামনা রইল। পরিশ্রমের বিকল্প নেই, আমি এই কথাটাই বলবো। মানে ধরো এই যে গত 4 বছর আমি যে ব্লগিং করছি, আমার জীবনে অনেক চড়াই উতরাই গেছে, শরীর খারাপ কখনো গেছে, বাচ্চাদের অসুস্থতা গেছে, কিন্তু এটা আমার কাজ, আমি ঠিক একটু সময় বার করে ফেলি। এটা আমার খুব ভালোবাসার জিনিস। তো আমি ওটাই বলবো যে লেগে থাকো, পরিশ্রম করো, নিশ্চয়ই হবে। এটাই একমাত্র চাবিকাঠি, এছাড়া আর কিছু হয় না।
আচ্ছা আপনাদের মানিকদা চলে এসেছে, চটপট করে 2-4টে আপনাদের মানিকদার যে প্রশ্নগুলো ছিল। এসো এসো এখানটা বসো। আচ্ছা আমরা এখানে একটা কিউএনএ ভিডিও করছিলাম, যেহেতু বহুজন বলেছিলেন যে 1 মিলিয়ন হয়ে গেছে, একটা কিউএনএ ভিডিও করে মহুয়া। তো তোমার জন্য প্রচুর প্রশ্ন এসছে। একটা প্রশ্ন এই মুহূর্তে মাথায় আসছে যে তোমার প্রিয় লেখককে। এই রে, অনেকেই আছেন, অনেকের বই আমি পড়ি। যদি একজনের নাম বলতে হয় তাহলে হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে ওনার বই প্রচুর পড়েছি, যত রকমের হয়। সেটা ব্যোমকেশ সমগ্রই বলো, শুরু করেছিলাম, কিন্তু তারপরে যেটা আমার সবচেয়ে প্রিয় না, সেটা হচ্ছে ঐতিহাসিক সমগ্র। ঐতিহাসিক সমগ্র, ওটা কি তোমার প্রিয় বই? হ্যাঁ, আচ্ছা, অন্যতম প্রিয় বই বলতে পারো। তারপর অবভিয়াসলি নাম যেহেতু মানিক, তাই মানিকের বই পছন্দ হয়, সত্যজিৎ রায়। আর ফেলুদাই বলো বা প্রফেসর শঙ্কুই বলো বা এনিথিং, তারিণী খুড়ো, সব গল্পই ভালো লাগে। আর আরেকজনকে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় বাংলার অন্যতম আন্ডার রেটেড বলা যেতে পারে, মানে ওনাকে উনি অতটা চর্চা করা হয় না, কিন্তু উনি হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। ওনার ঘনাদার সিরিজ আমার খুব পছন্দের, কারণ ঘনাদার মাধ্যমে অনেক কিছু জানা যায়। তা ওনার প্রথম সিরিজ বা ওনার 3টে খণ্ড আছে ঘনাদার, কোনো একদিন ওই বইগুলো সবটাই হয়তো আলোচনা করা যেতে পারে। তৃতীয় খণ্ডে একটি গল্প আছে, সূর্য কাঁদলে সোনা ঝরে, ইয়াঙ্কিদের নিয়ে। তো ওই গল্পগুলো যদি তুমি পড়ো তখন মনে হবে যে কী করে ভদ্রলোক ওই সময় 1940-50-এর দশকে এই গল্পগুলো লিখেছিলেন। এখন অনেক ইনফরমেশন পাওয়া যায়, কিন্তু সেই সময় সেই ইনফরমেশনগুলো পেতে গেলে ব্রিটিশ লাইব্রেরি হোক বা কোথাও গিয়ে বসে বই পড়ে বা তার পত্রপত্রিকা পড়ে জোগাড় করতে হতো। তো উনি প্রচন্ড রকম রিসার্চ করে গল্পগুলো লিখতেন। শুনতে বা পড়তে হাসিয়ে পেলেও তোমার ভিতরে অনেক ইনফরমেশন পাওয়া যায়, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প, সব কিছু। তো এরকম অনেকেই আছেন অবভিয়াসলি, এবার এর তো কোনো শেষ নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলো বা রবি ঠাকুরই বলো, অনেকেই আছেন। তো এরকম সবারই ভালো লাগে। এখন নতুন লেখকদেরও অনেকের বই ভালো লাগে আমার। আমি পরের প্রশ্ন যাবো। তুমি বইটা এবার বইটা তোমার বই নিয়ে আলাদা একটা তোমার বই নিয়ে আলাদা একটা এপিসোড হবে। আপনাদের মানিক দেখে বই নিয়ে জিজ্ঞাসা করলে আধ ঘন্টা 1 ঘন্টা বলেই যাবে সমানে। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে কি, অনেকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? এই রে, কি নিয়ে পড়াশোনা করেছি বললে যেমন সবাই করে তেমনই করেছি। কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি, এদেশে এসে ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি, এখনো একটু পড়াশোনা করছি। আমার সবকিছু লিঙ্কডইনে দেওয়া আছে, এখন ওটা দিয়ে গল্প না করে ওটা দেখলে ভালো। আমার মনে হয় অনেক সময় আমি পড়ি বা তোমার কমেন্টসে দেখি বা জিজ্ঞাসা করেন অনেকে, হয়তো পড়েছে যে কি নিয়ে পড়লে ভালো হবে বা কিছু হবে। অনেক বাবা মাই জিজ্ঞাসা করেন। বাবা মা হিসাবে বা অভিভাবক হিসাবে এটুকুনি বলতে পারি যে নিজেকে আপডেট করাটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস নিয়ে পড়ুন, সেটা পড়তে হয়। আমার কোনো এক ট্রেনিংয়ে, আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে উইপ্রো টেকনোলজির একজন খুব সিনিয়র এক্সিকিউটিভ আমাদের ট্রেনিং নিচ্ছিলেন ব্যাঙ্গালোরে। উনি বলেছিলেন যে তোমার পড়াশোনাটা অনেকটা ইংরেজি অক্ষর টি এর মতন হওয়া উচিত। তোমার এক ডেপথ থাকা উচিত। তুমি যেটা নিয়েই পড়ো, যেটাই ভালো লাগুক, সে টেকনোলজি যে কোনো জিনিসই হোক বা যেটা জিনিসই হোক, আপনারা যে যে জায়গায় আছেন সেই সমস্ত জায়গায় যে সাবজেক্ট নিয়ে যে যা পড়ছেন তার একটা ডেপথ হওয়া দরকার, যাতে সেখানে সে যেন মাস্টার্স থাকে, মানে তাকে যা প্রশ্ন করা হোক সে যেন আনসার করতে পারে। আর উইথ থাকতে হবে, দুটো যে হ্যান্ড টিয়ের দুটো দিকে যে ডানাটা, সেটা হচ্ছে তোমার উইথ। তুমি বাড়াতে থাকো যাতে তুমি যে কোনো ডিসকাশনে পার্টিসিপেট করতে পারো। এবার সেই উইথটা তোমার যে কোনো জিনিস হতে পারে। যেমন আমি ইকোনমিক্স স্টুডেন্ট না হলেও আমার ইকোনমিক্স খুব পছন্দের সাবজেক্ট, তাই পড়াশোনা করি ওটা নিয়ে একটু। এবার যদি যারা টেকনোলজি নিয়ে জানতে চাইছেন, টেকনোলজি ক্ষেত্রেও সেটাই বলতে পারি যে আমার ছোট যারা আছেন, যেটুকুনি আমি জানি সেইটুকুনি ভিত্তিতে যে তুমি বা তোমরা যেটা নিয়ে পড়ছো বা যেটা ভালো লাগে সেই সাবজেক্টটা, সেটাকে ভালোবেসেই পড়ো। মার্কেটে যেতে গেলে তোমাকে কেন কোম্পানি নেবে এটা ভাবাটা খুব দরকার। এখানে ইমোশন কাজ করে না, এখানে দেখতে হয় যে আমি নিজেকে কি করে প্রিপেয়ার করব যাতে কালকে জন্য আমি রেডি থাকি। You want to go? Yeah. Go. আচ্ছা হ্যাঁ, আচ্ছা যাও যাও যাও। অনেকক্ষণ বসে আছে, আর পারছে না। আচ্ছা আরেকজন উনি হচ্ছেন ইন্সপায়ার হাব বলে একজন আর কি। উনি কমেন্ট করেছেন যে আন্টি তুমি আঙ্কেলকে এই কমেন্টটা দেখিও, প্রত্যেকটা বড় বড় কোম্পানি এত পরিমাণে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের লে অফ করে দিচ্ছে, বর্তমানে এআই এজেন্ট চলে এসেছে,
তারা অনেক বেশি কাজ করতে পারে। আগামী 5 থেকে 15 বছরের মধ্যে কী ধরনের নতুন জব তৈরি হবে এবং এমন কি কি কাজ রয়েছে যা বর্তমানে থাকলেও আগামী 5 থেকে 15 বছরের মধ্যে আর থাকবে না, তার জন্য আমি নিজেকে কিভাবে তৈরি করব? খুব ভালো প্রশ্ন। আমি 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 এই উত্তর দেওয়ার যোগ্য নই। মানে আমার এই মুহূর্তে আমি নিজেও জানি না 5 বছর পরে কি আসতে চলেছে, বাট যেটা বলতে পারি হয়তো আমরা 5 বছরের প্ল্যানটা না করে 1 থেকে 2 বছরের প্ল্যানটা করতে পারি। হ্যাঁ, এআই আসছে, এআই এসে গেছে, কিন্তু দিনের শেষে এআই তো আমরাই বানাই রে। যেমন কোনো এক সময় মেশিন লার্নিং এসেছিল, তখন বলা হয়েছিল যে অন্য ডেটা অ্যানালিস্টদের জব থাকবে না বা অন্য কিছু জব থাকবে না, কিন্তু সেই জবগুলো রয়েছে। তো আমাদের যেটা করতে হবে যে এআই যখন আসছে, এআইয়ের স্ট্রেংথটা কি সেটা বুঝতে হবে, বুঝে সেটাকে কি করে ইউজ করা যায়, সেটাকে কি করে আরো ভালোভাবে কাজে লাগানো যায় জানতে হবে। এটা না ভেবে যে এআই এর জব খেয়ে নেবে। এআই এর জন্য কিছু লোক লাগবে যারা এআইটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও তো কাউকে লিখতে হবে, এমন নয় যে ওটা সবাই চলে আসছে। তো কিছু লোক ওটা ডেভেলপ করবে, আরো ভালো করবে, কিছু লোক সেটাকে লেভারেজ নেবে, মানে ভালোভাবে ইউজ করতে শিখবে। আর দিনের শেষে কিছু জব থাকে যেগুলো হিউম্যান ইন্টারাকশন লাগে। এআই কখনো ইমোশনকে রিপ্লেস করতে পারবে না। তো যে জবগুলোতে ইমোশন লাগে, যে জবগুলোতে হিউম্যান ইন্টারাকশন লাগে, যে জবগুলো প্রিপেয়ার্ড হয়ে করা যায় না, এআই মানে তো ডেটা নিয়ে সেটাকে প্রিপেয়ার্ড হয়ে আনসার দেয়া, সেইটার যদি না থাকে তখন সেই ধরনের জবগুলো থেকে যাবে। তো আমি যেটা বলবো যে খুব বেশি দূরের কথা না ভেবে আজ থেকে 15 বছর পরে কি হবে আমার মনে হয় না খুব বেশি লোক বলতে পারবেন। যদি বলতে পারেন তার অবশ্যই অনেক লোকই আছেন যারা খুবই জ্ঞানী গুণী, তারা ডিসাইড করছেন যে কীভাবে আমাদের মানব সভ্যতা এগোবে। কিন্তু আমাদের মতন যারা খুব লেম্যান একটু টেকনোলজি নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছি, এটা চেষ্টা করা উচিত যে আমাদের কাজের ক্ষেত্রে আমি সেটাকে কী করে অ্যাপ্লাই করবো। সে এই অ্যাপ্লাইটা সব জায়গায় হতে পারে। যেমন ধরুন এখন যদি আপনি ডাক্তার দেখাতে যান, তারাও জিজ্ঞাসা করে যে আমি কি মোবাইলটা ইউজ করতে পারি আমার কাজের জন্যে। সেটা কিছুই না, ইনফরমেশনগুলো গ্যাদার করছে, এরপর সেগুলো নিয়েও হয়তো অটোমেটেড করে দিয়ে কিছু আনসার চলে আসবে। তো বলতে কথা হচ্ছে যে 10 থেকে 15 বছর পরে কি হতে পারে সেটা চিন্তা না করে আজ থেকে 1 থেকে 2 বছর পরে বা এই মুহূর্তে আমি কি করতে পারি এবং আজ থেকে 6 মাস পরে কি আসতে চলেছে সেটাকে নিয়ে একটু পড়াশোনা করা। প্রচুর জার্নাল পাওয়া যায়। আমি কোনো একদিন যখন বইয়ের গল্পটা হয় তখন দেখা হয়, যেমন আমি ওয়াল স্ট্রিট জার্নালটা খুব পড়ি, বা আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রচুর বইপত্র কিনি, পড়ি যে কী হতে চলেছে, অ্যাটলিস্ট একটা আইডিয়া পাওয়া যায়। তো ওইগুলো একটু ওই যেটা বললাম যে চোখ কানটা একটু খোলা রাখা, অনেকগুলো প্রফেশনাল সার্ভিস পোর্টাল আছে যেমন লিঙ্কডইন, কী আসতে চলেছে, কী ধরনের জব রিকোয়ারমেন্ট হচ্ছে বা কী ধরনের জব ওপেন হচ্ছে, এগুলো দেখলে অনেকটা আইডিয়া পাওয়া যায়। এবার কোন ধরনের প্রোডাক্টগুলো এআই নিচ্ছে আর কোন ধরনের প্রোডাক্টগুলো এখনো এআই ইমপ্লিমেন্ট হয়নি। এআই শুধু কথা বললেই হয়, এআই ইমপ্লিমেন্ট করতে গেলে অনেক রকমের ব্যারিয়ারও আছে। যেমন ধরুন আমি চাইলেই এআই অ্যাপ্লাই করতে পারবো না যেখানে রেগুলেশন প্রচণ্ড স্ট্রং, সেই রেগুলেশনগুলোকে কী করে ম্যানেজ করা হয়। তো এক কথায় বলতে গেলে আমি 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 উত্তর দেওয়ার যোগ্য নই, কিন্তু যেটুকুনি আমি বলতে পারি যে একটু সার্চ করতে থাকুন, নিজেকে ওপেন রাখুন যে আমি এআই লিভারেজ নেবো, আমি এআইকে ইউজ করবো, ঠিক মানে এআই ইউসেজটা জানবো। প্রচুর টুলস আসছে এখন, আমি নিজেও পড়াশোনা একটু করার চেষ্টা করি। আমি এখন টেকনোলজি নিয়ে বকবক করা শুরু করলাম, আমার গিন্নি আমাকে বলবে কি বলছো, বাট খুব সিম্পল জিনিস। আমাদের একটা কনসেপ্ট হয় যখন ধরুন ইউআই ডিজাইন করেন যে একটা ওয়্যার ফ্রেম তৈরি করো, সেটা এখন এআই থ্রুতে খুব সিম্পলি করা যায়। তো কিছু কিছু আইডিয়া, যে আইডিয়াগুলো আগে মেটেরিয়ালাইজ করতে প্রচুর সময় লাগতো, এখন সেই আইডিয়াগুলো কিন্তু পেলে সেই আইডিয়াগুলোকে খুব সহজে একটা পিওসি করা যায় এখন। তো এআই অনেক ভালো দিকও আছে। তো এই ভালো দিকগুলো দেখুন, চেষ্টা করুন ওটাকে অ্যাডাপ্ট করার, একটু করে ইউজ করার চেষ্টা করুন, দেখবেন ভালো লাগবে, এনজয় করবেন। তো এটাকে এনজয় করার চেষ্টা করুন, লেভারেজ করার চেষ্টা করুন, ওপেন মাইন্ডেড মানে একদম খোলা মন নিয়ে ওটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করুন। কারণ যা যা আসা সে আসবে, তাকে আপনি বা আমি কেউ আটকাতে পারবো না। আচ্ছা, উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, এখন যদি আপনার বয়স 18 বছর হতো তাহলে কি আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেন নাকি অন্য কোনো বিষয় নিয়ে পড়তেন এবং কেন? আর কম্পিউটার নিয়ে পড়লে তুমি নিজেকে কিভাবে তৈরি করতে আগামী দিনের জন্য? 18 বছর ভেবে বলবে। আমি এখনো জানি না আমি কি নিয়ে পড়তে চাই, টু বি অনেস্ট। আমি হয়তো আমি যদি খুব ওপেন মাইন্ডেড হতাম বা আমার যদি সেই মানে প্রত্যেকে দেখুন আমরা তো খুব আর্থসামাজিকের উপর ডিপেন্ড করে। আমার বাবা মা চেষ্টা করেছেন আমাকে যতটা ভাবে সম্ভব করার, কিন্তু আমাকে না 16 বছর বয়স থেকে ভাবতে হয়েছে যে আমি কী করে নিজের রুজি রোজগার করবো। আমি খুব প্রাউড যে আমি 18 বছর বয়স থেকে যাবতীয় পড়াশোনা নিজের পয়সা করেছি।
তো এই জায়গায় যদি না থাকে, এই ভাবনা চিন্তাগুলো যদি না থাকে, তাহলে হয়তো আমি ভাবতে পারি, তাহলে হয়তো আমি সাহিত্যের নিয়ে পড়াশোনা করতাম। আমার সাহিত্য খুব পছন্দের জিনিস। কিন্তু এখন যদি 18 বছরে খুব ওপেন মাইন্ডেড হয় যে আমার কাছে যে কোনো জিনিস করতে পারি, তাহলে আমি জানি না আমি কি নিয়ে পড়তাম। হয়তো আমি খুব পিওর সায়েন্স নিয়ে বা সাহিত্য নিয়ে কিছু একটা নিয়ে পড়তাম। কম্পিউটার নিয়ে যে পড়বো এরকম কোনো ইয়ে থাকতো না, মানে বাধ্যবাধকতা থাকতো না। কিন্তু ওটা পেটের দায় আমাদের, এটা পেটের দায় কথাটা বলা ভুল, মানে হ্যাঁ ওই আর্থসামাজিক ব্যাপারটা থাকে যে তোমাকে পরিবারের দায় দিতে হবে, দায়িত্ব নিতে হবে, রাইট? তো ওটা অনেক সময় তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। তো যাই হোক, আমি ওই 18 বছরে যেতে চাই না আমার ওটা, কিন্তু এই 18 বছরে যেটা বলতে পারি, এখন 18 বছরের জন্য না কিন্তু অনেক কিছু ওপেন। আমাদের 18 বছরের মাথায় আমরা জানতাম না এত কিছু কি করা যায়। কিছু কিছু খুব নিচ সোসাইটি, যারা খুব প্রচন্ড জানে, যাদের পিতা মাতা খুব ওই, তারা অনেক কিছু বেনিফিট পেত। কিন্তু এখন যদি ভাবো, তুমি দেখবে যে একটা সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তার কাছে প্রচুর ইনফরমেশন থাকে, যেটা আমাদের সমাজে একই ইনফরমেশন আছে না। তো সেই জিনিসটা কিন্তু ওপেন আপ হয়ে গেছে। তো যেটাই চুজ করো সেটাই বলতে পারি যে শুনতে হয়তো একরকম লাগে, মুভির মতন, 3 ইডিয়টের মতন। যেটাই চুজ করো সেটাই যেন তোমার ভালো লাগে, মানে তোমাকে দিতে হবে। আর দিনের শেষে ওয়ান্স কমিটেড তারপরে আর কিছু না। তো 18 বছর বয়সে খুব ভাবনা চিন্তা করে চুজ করে এবং গিভ ইয়োর। বসো। আচ্ছা, ওনারই 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এখন প্রত্যেকের জন্য এআই টুলস এবং কোডিং শেখা কতটা জরুরি? এটা অনেকটা অকখর মতন অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওটা শিখতেই হবে, জানতে হবে সবার জন্য। মানে আর জিনিসটা খুব ইজি, জিনিসপত্র খুব ইজি করে দেওয়া হচ্ছে। তো ওটা জানা উচিত। আমি যেটা আগেও বললাম, ওটাকে খুব খোলা মনে অ্যাপ্লাই নিজে নিয়ে নিন, গ্রহণ করুন এবং সেটাকে অ্যাপ্লাই করতে চেষ্টা করুন। আমার দিনের সাথে একটি কথা যে ওটাকে গ্রহণ করুন, শিখুন, লিভারেজ করার চেষ্টা করুন, এনজয় করুন ওটাকে নিয়ে। মানে এটার নেগেটিভিটি কি হবে এটা না ভেবে এটাকে কিভাবে পজিটিভলি ইউজ করা যায় সেটা নিয়ে ভাবুন। আচ্ছা, চলুন তাহলে আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মনে হচ্ছে প্রায় 70% কমেন্টের উত্তর দিয়ে ফেলেছি, আর বেশিরভাগটাই ছিল আপনাদের মানিকদার কর্মজীবন নিয়ে, মানুষটি কেমন সে নিয়ে। তো শেষে মানিকদাকে পেয়ে যেতে সেই জায়গাটাও কভার করে ফেলেছি, আর বাকি তো আপনারা ব্লগের মাধ্যমে জানতেই পারেন। যাই হোক, চলুন তাহলে কিউএনএর ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।